আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, আজকেও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমরা প্রথমে একটা সূত্র শিখব। এই সূত্রটা হলো কি, বিলম্বিত মনোজাতীয় ব্যয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু প্রথম ক নাম্বার প্রশ্নে কিন্তু এই সূত্রটা দেওয়া থাকে। এই সূত্রটা একটা অঙ্ক প্রশ্ন দেওয়া থাকে, এই প্রশ্নটা কিন্তু করার জন্য বলা হয়ে থাকে। তো আমরা প্রথমে সূত্রটা শিখবো। সূত্র হলো কি, বলা হয়েছে বিলম্বিত মনোজাতীয় ব্যয়। তো আমরা আগে শিখবো বিলম্বিত মনোজাতীয় ব্যয় জিনিসটা কি। মানে বিলম্বিত মনোজাতীয় ব্যয় মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট বছরে সীমাবদ্ধ না থেকে একাধিক বছরে সুবিধা পাওয়া যায় বলেই কি বিলম্বিত মনোজাতীয় ব্যয় বলা হয়। তো এই বিলম্বিত মনোজাতীয় ব্যয় কোন কোন এন্ট্রিগুলো অন্তর্ভুক্ত হয় আমরা সেগুলো আগে দেখব। তো দেখেন, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় সমান নতুন পণ্য তৈরির পূর্বের গবেষণা ও পরীক্ষা ব্যয়। অথবা বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, অথবা ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর বা রদবদল। ব্যয় অথবা বিলম্বিত বিজ্ঞাপন। এগুলো কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের সূত্র। তো আমরা এই সূত্র অনুসারে আমরা প্রশ্নগুলো করব, এবং আমরা গত ভিডিওতে যে সূত্রগুলো দিয়েছিলাম সেই সূত্রের আলোকে আমরা প্রশ্নগুলো করার চেষ্টা করব। তো আমরা আজকে আলোচনা করব রিদম ট্রেডার্সের 2020 সালে মার্চ মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংগৃহীত হয়। এই যে প্রশ্নটা, এটা কিন্তু রাজশাহী বোর্ড 2022 সালে এই প্রশ্নটা আসছে। এই প্রশ্নটাতে কি প্রশ্নগুলো বলা হয়েছে? প্রথম নম্বর যে প্রশ্ন, উপযুক্ত তথ্য হতে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়, যে সূত্রটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এবং দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে রিদম ট্রেডার্সের মার্চ মাসে মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। এবং রিদম ট্রেডার্স তৃতীয় প্রশ্ন বলা হয়েছে রিদম ট্রেডার্সের মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। এই তিনটা প্রশ্ন আমরা বিগত এই মুনাফা জাতীয় ব্যয় এই প্রশ্নটা কিন্তু আমরা এই সূত্রটা কিন্তু আমরা দিয়েছিলাম না। এই সূত্রটা ছাড়াই আমরা যে তিনটা প্রশ্ন আছে আমরা সবগুলো আলোচনা করব। তবে এই সূত্রটা নিয়ে আমরা বিস্তারিত পরে দিব, আমরা শুধু আলোচনা করে যাবো এখন। তো দেখেন, প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে, উপযুক্ত তথ্যের ভিত্তিতে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তো আমরা সূত্রটা কি দিয়েছিলাম, আপনাদের অবশ্যই মনে আছে সূত্রটা কি লেখা ছিল, যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কিভাবে বের করবো, এই যে নামগুলো আছে এই নামগুলো যদি এখানে থাকে তাহলে আমরা বসিয়ে দেবো। তাহলে তো দেখেন আছে কিনা, প্রথমে কি দেওয়া আছে, ব্যবসায় মূলধন বিনিয়োগ, এটা কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি, এটা কিন্তু এখানে বসবে না। ব্যবসায় ব্যবহারের জন্য একটি মেশিন ক্রয়, এটা মূলধন জাতীয় ব্যয়। ক্রয়কৃত মেশিনের পরিবহন ব্যয়, এটাও কিন্তু মূলধন জাতীয় ব্যয়। নতুন পণ্যের গবেষণা ব্যয়, এই যে নতুন পণ্যের গবেষণা ব্যয়, এখানে কিন্তু বলা ছিল যে নতুন পণ্যের তৈরির পূর্বে গবেষণা ব্যয় বা পরীক্ষা ব্যয়, এটা কিন্তু আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এটা কিন্তু আমাদের এখানে
অন্তর্ভুক্ত হবে। তো আমরা কীভাবে লিখবো, আমরা কিন্তু সময় বাঁচানোর জন্য আমি নামগুলো লিখে রাখছি। তো আমরা এখানে তার সাল দেবো, কত সালে দেওয়া সংখ্যাটা 2020 সালে, 2020 সালে মার্চ মাসের কত তারিখ, মার্চ মাসের 10 তারিখ। তো আমরা কি লিখবো, নতুন পণ্যের গবেষণা ব্যয়। আমরা কি লিখবো, নতুন পণ্যের গবেষণা ব্যয়। নতুন পণ্যের গবেষণা ব্যয়, এখানে টাকার পরিমাণ দেওয়া আছে 25,000 টাকা। এবং আরও দিকে কি আছে, যেমন পুরাতন মেশিন মেরামত ব্যয়, এটা কিন্তু মূল্যপাতি ব্যয়। যন্ত্রপাতি অবস্থায় মূল্যপাতি ব্যয়। ব্যবসা প্রতিষ্ঠানের স্থানান্তর, এটা কিন্তু এখানে সূত্রে দেওয়া ছিল যে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর বা রদবদল ব্যয়। তো আমরা লিখব কি, ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়। 27 তারিখে দেওয়া আছে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়। ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয় 24,000 টাকা দেওয়া আছে। তো টোটাল আমাদের এই 49,000 টাকায় হলো আমাদের এই প্রশ্নের উত্তর। তো আশা করি আপনারা এই প্রশ্নটা বুঝতে পারছেন এই সূত্রের আলোকে। দ্বিতীয় প্রশ্নটা কি বলা হয়েছে, রিদম ঠিক আছে, মার্চ মাসের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তো মূলধন জাতীয় ব্যয় কোনগুলো এবং মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো আমরা বের করব। তো আমরা এখানে প্রথমে কি লিখবো, সালটা লিখে নিব 2020 সালে। প্রথমে লিখবো মূলধন জাতীয়, প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। তো আমরা এখানে লিখে নেব যে মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় কোনগুলো আমরা এখানে বসাবো। মূলধন জাতীয় ব্যয় কোনগুলো, এখানে দেখেন 1 তারিখ কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি, 5 তারিখে দেওয়া আছে ব্যবসা ব্যবহারের জন্য একটি মেশিন ক্রয়। তাহলে এই মেশিন ক্রয় কি মূলধন জাতীয় ব্যয়, কারণ মেশিন কি একটা স্থায়ী সম্পদ ক্রয় কিন্তু মূলধন জাতীয় ব্যয়। কত দেওয়া আছে, মেশিন ক্রয় 80,000 টাকা। তারপরে আর কি আছে, ক্রয় কিন্তু মেশিনের পরিবহন ব্যয়, এটা কিন্তু একটা মূলধন জাতীয় ব্যয়, কারণ আমরা মেশিনটা 80,000 টাকা ক্রয় করছি, এখন 2500 টাকা দিয়ে আমি পরিবহন বাবদ ব্যয় করছি। তাহলে মেশিনের দাম টোটাল দাঁড়ালো গিয়ে 82,500 টাকা। তো আমরা এখানে কি লিখবো, 6 তারিখে লিখবো মেশিনের ক্রয়কৃত মেশিনের পরিবহন ব্যয়। ক্রয়কৃত মেশিনের পরিবহন ব্যয় 2,500 টাকা। অর্থাৎ এখানে মেশিনটার টোটাল দাম দাঁড়ালো 82,500 টাকা। এটা হলো কি মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। আচ্ছা, তারপরে আরো কি আছে, আর তো নাই। দ্বিতীয় প্রশ্নগুলো আছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। এই মুনাফা জাতীয় ব্যয় কোন এন্ট্রিগুলো অন্তর্ভুক্ত হবে আমরা এখান থেকে বের করব। তো প্রথমে আমরা লিখে নেব মুনাফা জাতীয় ব্যয়, আমরা এখানে লিখে নিব। মুনাফা জাতীয় ব্যয়। তো আমরা এখানে তারিখগুলো লিখবো, কোন তারিখগুলো অন্তর্ভুক্ত হয় আমরা এখানে দেখব প্রশ্নগুলোতে। ব্যবসা মূলধন বিনিয়োগ, এটা কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি, এটা কিন্তু অন্তর্ভুক্ত হবে না। এটা তো লিখলাম মূলধন জাতীয় ব্যয়, এটাও লিখলাম। আর এটা একটা বিলম্বিত মুনাফা ব্যয়। 15 তারিখ পুরাতন মেশিনের মেরামত ব্যয়, এটা কিন্তু একটা মুনাফা জাতীয় ব্যয়। আর কি আছে, 18 তারিখ যন্ত্রপাতির অবচয়, এটা কি মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, এরপরে কি আছে, ব্যবসা প্রতিষ্ঠানে স্থানান্তর ব্যয়, এটা কিন্তু আমরা লিখে ফেলেছি প্রথম প্রশ্নে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। 5 তারিখে মেশিন ক্রয় কিন্তু মেশিনটি 20,000 টাকা বিক্রয় করলো, এটা কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি, এটা কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা কটা পেলাম, এই দুইটা 15 তারিখ এবং 18 তারিখ পুরাতন মেশিন মেরামত এবং যন্ত্রপাতির অবশ্যই দুইটা এন্ট্রি কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে। তো 15 তারিখ কি বলা হয়েছে, মেশিন মেরামত ব্যয়। মেশিন মেরামত
ব্যয়। এবং 18 কি বলা 18 বলা হয়েছে যন্ত্রপাতির অবশ্যই, যন্ত্রপাতির অবশ্যই 2000 টাকা। তাহলে আমাদের এই 7000 টাকায় হলো এই প্রশ্নের উত্তর। তো তৃতীয় প্রশ্ন কি বলা হয়েছে? তৃতীয় প্রশ্নতে বলা হয়েছে রিদম ট্রেডার্সের মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য এই প্রশ্নটা, কারণ এই প্রশ্নটা কিন্তু অনেকেই পরীক্ষাতে বেজাল লাগিয়ে চলে আসে। আমরা দেখুন এখন এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো তৃতীয় প্রশ্নটা আমরা একটা সময় বাঁচানোর জন্য লিখে রাখছি, রিদম ট্রেডার্সের মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়ের পরিমাণ নির্ণয়। আমরা প্রথমে এখানে তারিখ বসাবো, সাল এবং তারিখ বসাবো। তো এখানে বলা হয়েছে কি মূলধন জাতীয় প্রাপ্তি। আমরা মূলধন জাতীয় প্রাপ্তি সূত্রটা কি জানি? মালিক কর্তৃক প্রদত্ত মূলধন, হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাংক হতে গৃহীত ঋণ এবং স্থায়ী সম্পত্তি বিক্রয় বাবদ অর্থ, যেটা সেটা হলো কি মূলধন জাতীয় প্রাপ্তি। এখানে দেখেন এই সূত্রগুলোর মধ্যে আছে কি না। একটা প্রথম দেওয়া আছে ব্যবসা মূলধন বিনিয়োগ, এটা কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি, কারণ মালিক ব্যবসায় মূলধন বিনিয়োগ করছে 1 তারিখে, মার্চের 1 তারিখ। বা কি লিখবো? ব্যবসায় মূলধন বিনিয়োগ, ব্যবসায় মূলধন বিনিয়োগ 1,20,000 টাকা। তারপরে কি আছে? ব্যবসায় ব্যবহারের জন্য এটা কি, এটা 5 তারিখ ব্যবসায় ব্যবহারের জন্য 80,000 টাকা। মূল্যের মেশিন ক্রয় আছে মূলধন জাতীয় ব্যয়, এটা আসবে না। ক্রয়কৃত মেশিনের পরিবহন ব্যয়, এটা মূলধন জাতীয় ব্যয়। নতুন পণ্যের গবেষণা ব্যয়, বিলম্বিত মুনাফা ব্যয়। পুরাতন মেশিনের মেরামত ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। যন্ত্রপাতি অবস্থা মুনাফা জাতীয় ব্যয়। ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এবং 5 তারিখে ক্রয়কৃত মেশিনটি বিশেষ প্রয়োজন 1 লক্ষ টাকা বিক্রয় করা হলো। তাহলে কি স্থায়ী সম্পদ বিক্রয় লব্ধ বাবদ অর্থ, যেটা এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে এখানে 30 তারিখ এটা হবে কি মেশিন বিক্রয়, মেশিন বিক্রয় 1 লক্ষ টাকা। তাহলে আমাদের উত্তর চলে আসবে 2,20,000 টাকা। এটা কি আমাদের প্রথম মূলধন জাতীয় প্রাপ্তি এই প্রশ্নের উত্তর। এবং এরপর কি বলা হয়েছে? মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়, অর্থাৎ আমাদের আয়ের কত হলো, আয় কত হলো আমরা সেটা এখানে দেখব। আয় কিভাবে বের করব? এখানে যে মেশিনটা আমি ক্রয় করছিলাম কত টাকা দিয়ে, এই মেশিনটা আমি বিক্রি করছি কত টাকা, মেশিনটা বিক্রি করলাম আমি 1 লক্ষ টাকা। আমরা মেশিনটা বিক্রয় করলাম, মেশিন বিক্রয় করলাম কত টাকা? মেশিনটা 1 লক্ষ টাকা আমি মেশিনটা বিক্রয় করে দিলাম। এই যে মেশিনটার এটা ক্রয় মূল্য কত ছিল আমরা সেটা বের করবো এখন। মেশিনটার ক্রয় মূল্য কত ছিল, বা মেশিন ক্রয় 80,000 টাকাতে মেশিনটা ক্রয় করছিলাম। এবং এই মেশিনটার পরিবহন ছিল কত? মেশিনের ক্রয় পরিবহন এখানে দেওয়া ছিল যে মেশিন ক্রয়, কিন্তু মেশিনের পরিবহন কত ছিল? মেশিনের ক্রয় পরিবহন পেয়েছিল 2,500 টাকা। অর্থাৎ আমাদের মেশিনটা টোটাল দাম পড়ছিল 82,500 টাকা। এই টোটাল মেশিনটা 82,500 টাকা মেশিনটা আমি বিক্রি করছি 1 লক্ষ টাকা। তাহলে আমাদের লাভ আসবে না, ক্ষতি আসবে, সেটাই আমরা বের করব। তো এখানে বিক্রি করলে কত আসে? 17,500 টাকা। এটা কি আমাদের মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয়ের পরিমাণ। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আপনারা যদি এরকম প্রতিদিন হিসাব বিজ্ঞান বিষয়ে প্রশ্ন সমাধান পেতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এসএ লার্নিং হোম এবং ফেসবুকে আপনারা চোখ রাখতে পারেন। আর হিসাব বিজ্ঞান বিষয়ে, এসএসসি হিসাব বিজ্ঞান বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। আশা করি আপনার সঠিক উত্তরগুলা পাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।